বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে। আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে, বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড ব্যথিত। আমরাও কোনো অংশে ব্যথিত কম নয়, বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয়। সবার মনে মানবতা আছে, সবাইকে দুঃখ লাগছে, যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে। আমরাও করেছি, বামপন্থীরাও করেছে। কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে। আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয়, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই। তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে, পারলে চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে। আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে, যে সরকার পরিচালনার দায়িত্ব আছেন, যে পার্টি, তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটল না। আমাদের ভাবাচ্ছে। আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, কিন্তু সময় এসেছে আমার কাছে মনে হলো এটা তুলে ধরা দরকার। আপনি একটু ভাবুন তো, আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না। আনিসে ধর্মীয় পরিচয় দেখিনি, বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী, আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো, আমি ছুটে গিয়েছিলাম, বামপন্থী বন্ধুরাও গিয়েছিল। আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না। কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোটকে ক্যাশ করার জন্য। বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমাদের সোদপুরের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই। আমাদের এই যাদবপুরে ছেলের ওর বাড়িটা কোথায়, নদিয়ার, আমি গিয়েছিলাম বাড়িতে বগুলাতে, তা নিয়ে কোনো চর্চা নাই। তো ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য। আমি ফিরে আসছি এখানে। আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন, ইন্ডিয়া নিয়ে আমাদের দেশের নিয়ে অনেক কথা বলছেন। দেখুন, অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি, যে বলছে আমি বলবো সম্পূর্ণ সে অসত্য কথা বলছে। আর যেভাবে কিছু মেনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনাকে, সেটাও অসত্য দেখাচ্ছে। ঘটনা ঘটছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঘটনা ঘটছে। ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনারের কাছে, সেখানে ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়ার পরেই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রেস সচিব আছেন, তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে। 66টা মামলা হয়েছে, 70-এর অধিক অ্যারেস্ট হয়েছে, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে, সেই দেখানোর ফলে এখানকার আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ পশ্চিমবাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। আমি প্রসঙ্গে আরেকটু বলবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা, আমাদের দেশে মণিপুরে লাগাতার 2-2.5 বছর ধরে হিংসা চলছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। সেই নিয়ে আমরা একটা ঘণ্টাখানেক হচ্ছে না, সেই নিয়ে আমরা সন্ধ্যে 7টায় প্রাইম টাইমে বা সন্ধ্যা 8টাতে একটা নিয়ে চর্চা করছি না, যে 2-2.5 ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে, কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না, এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে, যেটা ভারতীয় দণ্ডবিধি এখন সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএসএস করে দিয়েছে। সেই সময় 153 এতে যেখানে বলা আছে অন্য ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া দুটো সম্প্রীতি বিনষ্ট হবে, সেটা দণ্ডনীয় অপরাধ। তখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে না। কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল, যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে, সাউন্ড পলিউশন হবে না তার নিচেই বাজাচ্ছিল, কিন্তু সেখানকার মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো। এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না। আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকার যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ
পুজো দিতে গিয়েছিল, তাদেরকে মারধর করে 3 জনকে খুন করেছিল, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এসইউভি গাড়ি কিনে যাচ্ছিল, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে চুনি কোটালকে ও পিছড়ে বর্গের, ও কেন ইউনিভার্সিটিতে যাবে, ওখানে খিল্লি করলো, তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, এই নিয়ে চর্চা হয় না। আমাদের দেশে রোহিত মোমলা পিছড়ে বর্গের ছেলে, ও ইউনিভার্সিটিতে পড়বে, সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে, ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো, ওটা নিয়ে চর্চা হয় না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে 10 বছর হতে চলেছে, সিবিআই খুঁজছে, তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনও। জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তারপরে এখন 10 বছর হতে চলেছে, কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই, সেটা নিয়ে চর্চা হচ্ছে না। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি, বাংলাদেশে। ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি আমরা, আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের, কে বলছে এ করবো, কে বলছে চট্টগ্রাম দখল করব। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। হোটেল দিলাম না, চিকিৎসা পরিষেবা দিলাম না, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, না চিকিৎসা নিয়ে মরে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এটা আমাদের ভাবা দরকার যে আগে আমাদের দেশ, আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আনতে হবে, আগে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায়। সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্ব ছিল, সে বলছে 4 দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব। উনিও ভালো করে জানেন বাংলাদেশ, টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে, আমাদের রাজ্যের তো আর্মি ওইরকমভাবে হয় না। পশ্চিমবাংলার যা পুলিশ আছে, যা প্রশাসন আছে, আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি, এটা উনিও ভালো করে জানেন। কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে, খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা চীন পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে। কেন বলাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে, সে আমার বর্ডারে এসে বসবে, আমাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করবে। ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি, মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো, কারো কোমর ভেঙে দেবো, এইসব বলে চর্চা করছি আমরা। কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা দেশপ্রেমিকের পরিচয় নয়। দেশপ্রেমিক, আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো, চলুন কালকে রাজপথে আওয়াজ তুলি। ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে জবাবদিহি করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার যে বর্ডার আছে, এখনও কেন বর্ডারগুলো কাঁটা তারে দেওয়া হলো না? জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে? বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এর জবাব চাই। এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে, সবাই আমার ভুল হচ্ছে, সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না। যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না। আমরা এখন মিডিয়ায় হাইলাইট হব। বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না। আরে ভাই আমার, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না, অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না। আমরা কেন করব? প্রশাসন যে বন্ধ করে দেবে। তা না করে কি হচ্ছে, এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা নয়। এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোনো চর কাজ করছে, যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক, এটা চাই না। আমার বলার কারণ এটাই, খারাপভাবে আমাকে নেবেন জানি না। আমার দেশ আগে, আমি দেশের হয়ে কথা বলতে হবে। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলানিতে চলে যাক। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদিহি করতে হয় অমুক দিন এই কথা বলেছে, এটা আপনারা কি বলবেন? কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আজকের এখানে দাঁড়িয়ে
আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারে নাম, আমি প্রসঙ্গটা বললাম, এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন, আজকে কলকাতায় এটা হচ্ছে, আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করুন, আর পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন, দাদা আপনাদের অবস্থা কেমন, জিজ্ঞাসা করুন আপনারা একবার, আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয়, অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে। আমরা চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক গড়ে উঠুক। সুসম্পর্ক সাউথ এশিয়ার ডেভেলপমেন্টে কাজে দেবে। আমরা প্রতিবেশী ছাড়া কোনো দেশের অগ্রগতি সুষ্ঠুভাবে হবে না, ডিস্টার্ব করবে বারবার। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে। আপনারা গুগলে করে দেখতে পারেন, ভুটান ইন্ডিয়ার যেটা আছে সীমানা, দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে, হেভি বাউন্ডারি বানাচ্ছে, এখানেও চীনের হাত আছে। আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে কি ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে, আর আমাদের 56 ইঞ্চি না 84 ইঞ্চি যিনি আছেন, শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজতে তার দল ব্যস্ত আছেন, কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না। দেখ প্রসঙ্গ ক্রমে আবার ফিরে আসি। দেখুন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কোনো অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না। আর গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্রের পূর্বশর্তের কথা বললেন, আমি একদম সরাসরি বলছি, ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য। ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে, সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য। গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি। আর দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই সংবিধানকে যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে আমাদের দেশে, তাদেরকে আমরা ঠিকমতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না। তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের দলের রাজ্য কমিটির সহসভাপতি, যে কথাটা কি মনে আছে কারো কি জানি না, আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে, ধর্মীয় কোডের জন্য, তাদের ওপরও দমন পীড়ন হচ্ছে। আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন, আমাদেরকে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াইয়ে তাদের সাথে থাকব। কারণ এই দমন পীড়নকে কোনো দিনভাবে মেনে নেওয়া যায় না। কারণ বিরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না। বিরসা মুন্ডার 30-এর কোটা পার হয়নি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল। তাই আদিবাসীদের উপর দমন পীড়ন চলছে, যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের ওপরেই সংখ্যাগুরুদের দ্বারা আক্রমণ হচ্ছে। আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে আপনার শুনলেন বাড়ি চলে গেলেন, সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়নি। এখান থেকে আপনারা আমাদের যারা পূর্ববর্তী বক্তারা ছিলেন, যারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন, সেইগুলো নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে। সেগুলোকে নিয়ে আপনাদেরকে আরও বেশি বেশি বিভিন্ন এলাকায় চর্চা করতে হবে, যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি, বাকিটা পাচ্ছি না কেন, বাকিটা পেতে গেলে আমাকে কি করতে হবে। এটা নিয়ে যদি আমরা এটা নিয়ে যদি আমরা চর্চা করি, যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সে আর কাটতে পারবে না, আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কেই জানি না। আপনার আমার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না। শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস করে, বাকি ওর মধ্যে কী আছে, সাপ আছে কি ব্যাঙ আছে জানতে হবে তো, আমরা জানি না। আমি অনুরোধ আপনাদের কাছে করব, অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন, সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন, একটু পড়ুন, সংবিধানটাতে পড়ুন। অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরেও আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে, যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে। ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। ওই আজান দিচ্ছে, মসজিদে এসছে, আজান বন্ধ করার চেষ্টা করছে, এটাও তো সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু যারা উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে,
কি নিচ্ছে কি নিচ্ছে না, কেন নিচ্ছে না? এখানেও সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। এই দমনপীড়নকে আটকাতে, এই দমনপীড়নকে বন্ধ করতে যদি চান, আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তা বলে ভাববেন না, আমি জোর গলায় এটা বলছি যে আপনার ওপরে, আপনি মুসলমান, আপনার উপরে দমনপীড়ন হচ্ছে, মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম হবে। পশ্চিমবাংলার বিধানসভায় 43 থেকে 44টা মুসলিম জনপ্রতিনিধি আছে। একবারের জন্য নওশাদ সিদ্দিকী ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো। একবারের জন্য শুনলাম না যে ওয়াকাফ প্রপার্টি, যে পশ্চিমবাংলায় 75,000 বিঘা ওয়াকাফ প্রপার্টি কবে উদ্ধার করা হবে। একবারের জন্য শুনলাম না নওশাদ সিদ্দিকী ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবাংলার সংখ্যালঘুদের আর্থসামাজিকভাবে কীভাবে, মুসলমানদেরকে আর্থসামাজিকভাবে কীভাবে ডেভেলপ করা যাবে। তাহলে তো বাকি 43টা আছে, লাভ কী হবে?